রাজধানীর কড়াই ঝিল ভরাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দখলদাররা। তালিকায় সিটি কর্পোরেশন কর্মচারী থেকে প্রভাবশালীরা, দ্রুত উচ্ছেদের আশ্বাস রাজুকের। একটি কার্ডেই দেওয়া যাবে ইউটিলিটি বিল ও টোল। যাত্রী সেবায় এ মাসে চালু হবে র্যাপিড পাস টপ আপ সুবিধা। লাভবান হবেন ব্যবহারকারী ও সরকার দুপক্ষই। রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, হামলায় গুরুতর জখম নিহতের বাবা। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড, দাবি স্বজনদের। বিদেশে গিয়ে শিকার হতে হচ্ছে নির্যাতন ও যৌন হয়রানির। 3 বছরে প্রবাসে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ। এবং রংপুরে 16 বছরে 185 বার ভূকম্পন, ঝুঁকির মাত্রা বাড়িয়েছে অপরিকল্পিত নগরায়ন। রেড জোনে থাকলেও নেওয়া হয়নি কার্যকর পদক্ষেপ, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি মেজবাহুল আলী। কয়েক কোটি টাকায় বিক্রি হয়েছে রাজধানীর অন্যতম জলাশয় কড়াইল ঝিল। জলাশয়ের পরিবর্তে এখন সেখানে শুধুই ঘনবসতি। নিম্ন আয়ের মানুষরা থাকলেও দখলদারদের তালিকায় আছে সিটি কর্পোরেশন কর্মচারী থেকে শুরু করে প্রভাবশালীরাও। শিগগিরই উচ্ছেদ অভিযানের আশ্বাস রাজুকের। এম আজিমের রিপোর্ট। দেখে ঘন বসতি মনে হলেও এটি রাজধানীর একটি জলাশয়। মহাখালীর টিএনটি খেলার মাঠ সংলগ্ন কড়াইল ঝিলটি এখন রূপ নিয়েছে বস্তিতে। গুগল ম্যাপ দেখাচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক ঝিলের জলের মাঝখানে। তবে এখানে এখন শুধুই ঘন বসতি, দেখা নেই জলের। তাহলে কারা কিভাবে বছরের পর বছর ধরে দখলে রাখছে রাজধানীর এই কড়াইল ঝিলটি, জানতে চাই আমরা। ঝিলের খোঁজে বসতির গলি ধরে হাঁটতে থাকি আমরা। শেষ প্রান্তে দেখা মেলে মৃত সামান্য প্রায় একটু জলাশয়। সেখানেও নতুন করে নজর পড়েছে দখলদারদের। বাঁশের মাচা তৈরি করে একের পর এক ঘর তুলেছেন প্রভাবশালীরা। সময় সংবাদের উপস্থিতি টের পেয়ে বাঁশকাঠ ফেলে পালান তারা। দখলদারদের পরিচয় জানতে চাইলে ভয়ে যেন বোবা হয়ে যায় সবাই। কারা উঠাইতেছে এগুলো চিনি নেই আমি নতুন, সঠিকটা বলতে পারবো না আমি কারা করে। নাম বলেন দুই একজনের। নাম কি গো? দি মিস্ত্রি আয়া 4-5 টাকা কাজ করে। ঝিল তো কেউ দখল করতেছে না, ঝিল তো যার মতন সে উঠাইতেছে, যার মন চাইতেছে সেও, যার টাকা আছে সে উঠাইতেছে। এবার দীর্ঘদিন ধরে বসতি গড়ে ঝিল দখলে রাখা ব্যক্তিদের সঙ্গে কথা বলতে চাই আমরা। তবে সবারই দাবি দখলদারদের থেকে ভাড়া নিয়েছেন তারা। আমি কথা বলতাম না, কেরা এটার নায়ক এটা আমরা বলতে পারবো না। আমরা বাড়াইতে আমার বাড়ি অনেক দূরে। ভাড়া আদায়কারীদের তালিকায় আছে প্রভাবশালীদের নাম, যাদের অধিকাংশই সিটি কর্পোরেশনের কর্মচারী। এর মধ্যে অন্যতম সুপারভাইজার আব্দুল হাকিম। হাকিম কি করে উনি সিটি কর্পোরেশনে? সুপারভাইজার। হাকিমের সঙ্গে কথা বলতে গেলে বেরিয়ে আসে থলের বিড়াল। ঝিল ভরাটের পর তোলা ঘর বিক্রি হয় 3 থেকে 4 লাখ টাকায়। তার মানে এক একটা ঘর প্রতি কত? 4 লাখ টাকায় বিক্রি হয়? একটি ঘর থেকে 3 থেকে 4 লাখ টাকা উঠলে হিসেব বলছে ঝিলে থাকা শতাধিক ঘর থেকে কয়েক কোটি টাকা হাতিয়েছেন দখলদাররা। প্রকাশ্য দখল চলমান থাকলেও নিশ্চুপ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। কারণ জানতে রাজুক ভবনে সময় সংবাদ। প্রথমে অসহায়ত্বের কথা বললেও পরে দ্রুতই উচ্ছেদের আশ্বাস দেন রাজুকের এ শীর্ষ কর্মকর্তা। তবে এইটা যদিও আমাদের মানে ওইভাবে মালিকানাধীন না, কিন্তু আরেক অর্থে আমাদের আওতাধীন মানে এই ড্যাপের এরিয়াভুক্ত সব জায়গায় তো আমরা রেগুলেটরি করি, তাই না? কালকে আমি এটা টিম পাঠাবো, আমার অথরিটি অফিসার যাবে, যাই তারা দেখবে যে অ্যাকচুয়ালি কারা করতেছে, কি করতেছে। 2019 সাল থেকে রাজধানীর জলাশয় রক্ষায় সিটি কর্পোরেশন রাজুক সহ 10 প্রতিষ্ঠানকে সমন্বিত কাজ করার সুপারিশ করে আসছে নদী রক্ষা কমিশন। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। নির্বিঘ্ন যাতায়াত ও যাত্রী সেবার মানোন্নয়নে চলতি মাসেই চালু হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে র্যাপিড পাস টপ আপ সুবিধা। ভবিষ্যতে এই একটি কার্ড ব্যবহার করেই দেয়া যাবে ইউটিলিটি বিল, পরিশোধ করা যাবে টোল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন র্যাপিড পাসকে ইউনিক কার্ডে রূপান্তর করা গেলে সরকারের রাজস্ব আদায় সহজ হবে। এক্ষেত্রে সঠিক রক্ষণাবেক্ষণ ও
নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তারা। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। সর্বপ্রথম 2012 সালে বিআরটিসি বাসে এসপাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার পদ্ধতি চালু করেছিল জাইকা। একটি মাত্র কার্ড ব্যবহার করে সকল গণপরিবহনে ভাড়া পরিশোধের সুবিধা চালু করতে 2015 সালে প্রকল্প নেয় ডিটিসিএ। 2017 সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হলেও তা বড় পরিসরে কাজে লাগাতে পারেনি তৎকালীন সরকার। 2018 সালে র্যাপিড পাস চালুর আনুষ্ঠানিক ঘোষণা এলেও করোনা মহামারী সহ নানা সীমাবদ্ধতায় তা ভেস্তে যায়। এরপর 2022 সালে নেওয়া প্রকল্প আলোর মুখ দেখে চলতি বছরের জুলাইয়ে। প্রচারণার অভাবে বর্তমানে গণপরিবহনে র্যাপিড পাস ব্যবহারকারীর সংখ্যা হাতে গোনা। যখন আপনি টপ আপ করবেন, টাকা ভরাবেন, এটা সব জায়গায় অ্যাক্সেস নেই, সব এনাদের বুথে অনেক সময় পাওয়া যায় না। একটা কার্ডে যদি আমরা সব নাগরিক সুবিধা পাইতাম তাহলে সবাই তো নিজে যাবে, কেন যাবে না? র্যাপিড পাসটা ইউনিভার্সাল হোক। এক কার্ডে সব কিছু করতে পারলে তো সবচেয়ে বেস্ট, ভালো হয়। সব সুবিধা একটাতেই হলে এটা সুবিধা হবে। ডিটিসিএ বলছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রিচার্জ করা যাবে র্যাপিড পাস, যুক্ত করা হবে ডেবিট ও ক্রেডিট কার্ড, থাকবে টোল পরিশোধের সুবিধা। রিসেন্টলি আমরা সনির সাথে একটা মিটিং করেছি। তো সনি ওয়ান্টস টু ইনসার্ট দ্য চিপস, যেটা র্যাপিড পাস ইউজ হয়, সেটা ক্রেডিট কার্ডগুলোতে ইনসার্ট করে দিবে। এখন যেটা টপ আপে করতে চাচ্ছি, এটা সব জায়গায় ব্যবহার করা যাবে। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকের তথ্য নিরাপদ রেখে র্যাপিড পাস সফলভাবে চালু করা গেলে ব্যবহারকারী ও সরকার দুপক্ষই লাভবান হবেন। পরিবহন শুধু না, অন্যান্য নগর সুবিধার জন্য যেখানে যেখানেই পে করতে হয়, তার যদি ন্যাশনাল আইডির কার্ডের মতন একটা কার্ড থাকে, তাহলেই কিন্তু সরকারের টাকা পেতেও কোনো অসুবিধা হবে না, জনগণও কিন্তু সুবিধাটা সিমলেসলি পেয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে সিকিউরিটি ব্রিচ না হয়, হ্যাকিং হতে পারে, সিস্টেমটা ব্লকেজ হতে পারে, সেগুলো খেয়াল রাখতে হবে। গণপরিবহনে একীভূত টিকিটিং সিস্টেম বাস্তবায়নে 2022 সালে নেওয়া ক্লিয়ারিং হাউস প্রকল্পের ফেজ 2 এর মেয়াদ শেষ হয়েছে এবছরের জুলাইয়ে। নিজ তত্ত্বাবধানে বাকি কাজ শেষ করতে ডিটিসি এর দেয়া 2 বছর সময় বাড়ানোর প্রস্তাবে 6 মাস অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। নির্বিঘ্ন যাতায়াত ও যাত্রী সেবার মান উন্নয়নে চলতি মাসেই চালু হবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে র্যাপিড পাস টপ আপ সুবিধা। ভবিষ্যতে একটি কার্ড ব্যবহার করেই দেয়া যাবে ইউটিলিটি বিল, পরিশোধ করা যাবে টোল। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, র্যাপিড পাসকে ইউনিক কার্ডে রূপান্তর করা গেলে সরকারের রাজস্ব আদায় সহজ হবে। এক্ষেত্রে সঠিক রক্ষণাবেক্ষণ ও নাগরিকের তথ্য সুরক্ষা নিশ্চিতের পরামর্শ দিয়েছেন তারা। নুরুল আলম নয়ন ও আশরাফুল ইসলামের তোলা ছবিতে রিপোর্ট করেছেন সাইফুল রুদ্র। সর্বপ্রথম 2012 সালে বিআরটিসি বাসে এসপাস কার্ডের মাধ্যমে ভাড়া দেওয়ার পদ্ধতি চালু করেছিল জাইকা। একটি মাত্র কার্ড ব্যবহার করে সকল গণপরিবহনে ভাড়া পরিশোধের সুবিধা চালু করতে 2015 সালে প্রকল্প নেয় ডিটিসিএ। 2017 সালে পরীক্ষামূলকভাবে কিছু গণপরিবহনে র্যাপিড পাসের মাধ্যমে ভাড়া নেওয়ার ব্যবস্থা চালু হলেও তা বড় পরিসরে কাজে লাগাতে পারেনি তৎকালীন সরকার। 2018 সালে র্যাপিড পাস চালুর আনুষ্ঠানিক ঘোষণা এলেও করোনা মহামারী সহ নানা সীমাবদ্ধতায় তা ভেস্তে যায়। এরপর 2022 সালে নেওয়া প্রকল্প আলোর মুখ দেখে চলতি বছরের জুলাইয়ে। প্রচারণার অভাবে বর্তমানে গণপরিবহনে র্যাপিড পাস ব্যবহারকারীর সংখ্যা হাতে গোনা। যখন আপনি টপ আপ করবেন, টাকা ভরাবেন, এটা সব জায়গায় অ্যাক্সেস নেই, সব এনাদের বুথে অনেক সময় পাওয়া যায় না। একটা কার্ডে যদি আমরা সব নাগরিক সুবিধা পাইতাম তাহলে সবাই তো নিজে যাবে, কেন যাবে না? র্যাপিড পাসটা ইউনিভার্সাল হোক। এক কার্ডে সব কিছু করতে পারলে তো সবচেয়ে বেস্ট, ভালো হয়। সব সুবিধা একটাতেই হলে এটা সুবিধা হবে। ডিটিসিএ বলছে, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে রিচার্জ করা যাবে র্যাপিড পাস, যুক্ত করা হবে ডেবিট ও ক্রেডিট কার্ড, থাকবে টোল পরিশোধের সুবিধা। রিসেন্টলি আমরা সনির সাথে একটা মিটিং করেছি। তো সনি ওয়ান্টস টু ইনসার্ট দ্য চিপস, যেটা র্যাপিড পাস ইউজ হয়, সেটা ক্রেডিট কার্ডগুলোতে ইনসার্ট করে দিবে। এখন যেটা টপ আপে করতে চাচ্ছি, এটা সব জায়গায় ব্যবহার করা যাবে। পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকের তথ্য নিরাপদ রেখে র্যাপিড পাস সফলভাবে চালু করা গেলে ব্যবহারকারী ও সরকার দুপক্ষই লাভবান হবেন। পরিবহন শুধু না, অন্যান্য নগর সুবিধার জন্য যেখানে যেখানেই পে করতে হয়, তার যদি ন্যাশনাল আইডির কার্ডের মতন একটা কার্ড থাকে, তাহলেই কিন্তু সরকারের টাকা পেতেও কোনো অসুবিধা হবে না, জনগণও কিন্তু সুবিধাটা সিমলেসলি পেয়ে যাবে। খেয়াল রাখতে হবে যাতে সিকিউরিটি ব্রিচ না হয়, হ্যাকিং হতে পারে, সিস্টেমটা ব্লকেজ হতে পারে, সেগুলো খেয়াল রাখতে হবে। গণপরিবহনে একীভূত টিকিটিং সিস্টেম বাস্তবায়নে 2022 সালে নেওয়া ক্লিয়ারিং হাউস প্রকল্পের ফেজ 2 এর মেয়াদ শেষ হয়েছে এবছরের জুলাইয়ে। নিজ তত্ত্বাবধানে বাকি কাজ শেষ করতে ডিটিসি এর দেয়া 2 বছর সময় বাড়ানোর প্রস্তাবে 6 মাস অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়।
সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে বাবা ছেলের উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এলোপাতাড়ি কুপিয়ে জখমের পর হাসপাতালে নেওয়া হলে ছেলে বাবুকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত বাবা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার রাত 8:30টার দিকে ঢাকা উদ্যান 3 নম্বর রোডের ডি ব্লকে এ ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, টাকা সংক্রান্ত বিষয়ে সন্ধ্যার দিকে হামলাকারীদের সঙ্গে হাতাহাতি হয় কাশেমের। পরে রাত 8:30টার দিকে কাশেমের বাসার সামনে 4 নম্বর রোডে গিয়ে বাবা ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হলে বাবুর মৃত্যু হয়। 20-25 জন আগজ দিয়া দোকানের ভিতরে আমার পোলারা কুবাইতেছে। আমার পোলায় আবার কি করছে, ওর বাপের জন কোপটা দিয়ে 8 জন ফালাই দিছে। তখন আমার পোলায় ওই একজন ধাক্কা মেরে ফালাইছে। ফালার পরে দিয়েই তখন আমার পোলার এই যে গেরিটা বাসে এনে কোপ দিছে। খাবার না দেয়া, মারধর করা, ধর্ষণ কিংবা যৌন হয়রানি, ভাগ্যের চাকা ঘোরাতে বিদেশে গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন বহু নারী। কেউ আবার ফিরেছেন লাশ হয়ে। এসব ঘটনার মধ্যেই গেল 3 বছরে প্রবাসে যাওয়া নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 57%। এই ছন্দপতন ঠেকাতে নারী কর্মীর সুরক্ষা নিশ্চিত করা ও দক্ষতা উন্নয়নের পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের। জিনাতারা যশোর রিপোর্ট। ওয়াশিং মেশিনের ভিতরে যাতে ধরছে, ওরে মারে করে চিকুর দিছি, ঘরে কইছে কয় তুই তো এখনো মরস নাই। ম্যাডাম এক জায়গায় গেছে, সুযোগ পাইলেই ডাক দিব এদিকে আয়। ভাগ্য বদলের স্বপ্নে বদলে গেছে জীবনের গল্প। এখন কেবল বয়ে বেড়াচ্ছেন তিক্ত অভিজ্ঞতার ঝুলি। গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়ে অমানবিক নির্যাতনের শিকার হন এই নারীরা। দেয়া হতো না খাবার, চলতো মারধর ও যৌন হয়রানি। প্রতিবাদ করলেই বলা হতো টাকা দিয়ে কিনেছি তোদের। ম্যাডাম আপনি যাওয়ার পরে বাবা আমার রুমে আসে কেন? আমরা কিন্তু আমরা এই ধরনের তা পছন্দ করি না। ভাই গেছে এমনি, কি হয়েছে? কিছু হবে না, তোর আমি টেহাদে রাখিনি। কোনো একটা বাড়ি নাই, শুধু হলো মুরুব্বি, তখন তো আরো ভয় করে। একদিনকে চুলার ভিতরে রান্না করতে যাই, এখানে আমার পুইটাই ফেলাইছে। কোনো মতে ফিরেছেন দেশে, তবে দেশে ফিরেও খুব একটা সহায় হয়নি ভাগ্য। প্রতিনিয়ত দেখতে হচ্ছে সমাজের বাঁকা চাহুনি। দেশে ফিরে আইসে আমরা এখন মানুষের কাছে কাঙ্গালি হিসেবে থাকে, যেখানে যায় দূর দূর করে খেদায় দেয়। কাম ধরে তুবা করছে, আমরা আর বিদেশ যাবো না। বিদেশে নারী কর্মীদের এমন হয়রানি ও অত্যাচার নিয়ে নানান সমালোচনার মাঝে কমছে বিদেশগামী নারীদের সংখ্যা। বিএমইটির তথ্য, করোনার পর 2022 সালে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ নারী কর্মী প্রবাসে যান। এরপর 2025 সালের অক্টোবর পর্যন্ত প্রায় 3 বছরে নারী কর্মীর সংখ্যা কমেছে প্রায় 56.6%। নারী কর্মীর সংখ্যা কমার পেছনে দক্ষতার ঘাটতি ও নারী নির্যাতনকে অন্যতম কারণ হিসেবে দেখছে অভিবাসী নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান রামরু। দীর্ঘ সময় কাজ করতে হয়, ফিজিক্যাল ফিটনেস একটা বড় ব্যাপার। একই সাথে দক্ষতাটা বাড়ানোর জায়গায় এবং দক্ষতা এবং তার স্পেশাল যে ইন্ডিকেটরগুলো রয়েছে, বহু মেয়ে আসলে যে ফেরত এসছে নানাভাবে অত্যাচারিতর মধ্যে অভিজ্ঞতা নিয়েও ফেরত এসছে। সো ওগুলো হয়তো ছোট ছোট করে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসও তৈরি হয়েছে। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি নারী গৃহকর্মী হিসেবে যায় সৌদি আরবে, আর সেখানেই অত্যাচারের অভিযোগ সবচেয়ে বেশি। তাই যেসব দেশে নারীর নিরাপত্তা ঝুঁকি কম, সুরক্ষা নিশ্চিত করা সম্ভব, সেসব দেশে নারীদের বহুমুখী খাতে পাঠানোর পরামর্শ এই অভিবাসন বিশ্লেষকের। গার্মেন্টসে বা কেয়ার গিভার হিসেবে আমরা কিন্তু আমাদের নারীদের পাঠাতে পারছি না, আমাদের গৃহকর্মী অনেক বেশি যাচ্ছে। বিদেশে যাবে, অবশ্যই কাজ করতে যাবে, কিন্তু সেটা যদি সুরক্ষাটা আমরা তাকে দিতে পারি এবং সেখানে সে অনেকের সাথে কাজ করছে বা এমন দেশগুলোতে কাজ করছে যেখানে তার ঝুঁকিগুলো কম, আমি মনে করি সেটি ইতিবাচক। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক মাইগ্রেশনের তথ্য অনুযায়ী গেল 21 বছরে প্রায় 12.5 লাখ নারী কর্মী বিদেশে গিয়েছেন। তবে এই সময়ে কতজন নারী কি অবস্থায় দেশে ফিরেছেন তার সঠিক তথ্য নেই সংশ্লিষ্ট সরকারি কোনো দপ্তরে। জিনাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে রংপুর অঞ্চল। গত 16 বছরে এই অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়েছে অন্তত 185 বার। মাটির নিচে সেডিমেন্ট কম হওয়ার পাশাপাশি অপরিকল্পিত নগরায়ন এই ঝুঁকির মাত্রা আরও বাড়িয়েছে। গবেষকরা বলছেন, ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের পাশাপাশি অবশ্যই ভূমিকম্পন সহনশীল অবকাঠামো নির্মাণে গুরুত্ব দিতে হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলামের সাথে রিপোর্ট। 100 বছরের বেশি পুরনো শহীদ মুসলিম উদ্দিন ছাত্রাবাসটি গেল কয়েক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করেছে সিটি কর্পোরেশন। তবে অপসারণে উদ্যোগ নেওয়া হয়নি। ভবনগুলো ঘিরে 2টি টিনশেড বিল্ডিংয়ে 40 জন শিক্ষার্থী থাকছেন। জানান, ছোট বড় ভূমিকম্প ছাড়াও যে কোনো সময় এসব ভবন ধসে ঘটতে পারে ভয়াবহ বিপর্যয়। তীব্র মাত্রায় যদি ভূমিকম্প ঝরে পড়ে বা ধসে যায়, তাহলে আমাদের পাশে যে বিল্ডিংটি রয়েছে সেখানে তো সেম পরিমাণেই
ক্ষয়ক্ষতির একটা ঝুঁকি থাকতেছে। এই দুইটা ভবন যদি ধসে এই আমাদের থাকার ঘরগুলোতে পড়ে তাহলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঝুঁকিপূর্ণ যেগুলো ভবন যেগুলো আমাদের এখানে আছে এগুলো যদি ভেঙে মেরামত করা হবে বা ঠিক করা হয়, হ্যাঁ, তাহলে মোটামুটি আমরা নিজেদের একটু সেফ মনে করবো। এখানে রেড জোনের তালিকায় রংপুর থাকলেও সুরক্ষায় দীর্ঘ সময়ে নেওয়া হয়নি কার্যকর উদ্যোগ। এখনও অর্ধশতাধিক পরিত্যক্ত ভবন সাময়িক সংস্কার করে চলছে সরকারি কার্যক্রম। অন্যদিকে অপরিকল্পিত নগরায়ন ও বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণে বাড়ছে ক্ষয়ক্ষতির ঝুঁকি। তবে সিটি কর্তৃপক্ষের দাবি মাস্টার প্ল্যান না থাকায় পরিকল্পিত উন্নয়ন সম্ভব হচ্ছে না। গেজেট না হওয়ার কারণে আমরা সেই গাইডলাইন অনুযায়ী বর্তমানে আমরা উন্নয়ন কাজ করতে পারতেছি না, যার কারণে রংপুর অপরিকল্পিতভাবে উন্নয়ন হচ্ছে এবং ট্র্যাডিশনাল ডেভেলপমেন্ট হচ্ছে, যার কারণে পরিকল্পিত উন্নয়ন রংপুরে সম্ভব হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণের পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবন অপসারণে উদ্যোগ না নিলে ক্ষতির সংখ্যা বাড়তেই থাকবে। আমরা যদি ভালোভাবে প্রিপারেশন নিতে পারি, আমরা যদি বিল্ডিংগুলো কোড মেনে তৈরি করতে পারি বা ব্রিজগুলো কোড মেনে তৈরি করতে পারি, তাহলে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি থেকে বাঁচা সম্ভব। আবহাওয়া অফিসের তথ্য মতে 2009 সালের আগস্ট থেকে 2025 সালের 21 নভেম্বর পর্যন্ত এই অঞ্চলে 185 বার ভূকম্প অনুভূত হয়েছে। উৎপত্তি স্থল রংপুর অঞ্চলে না হয় বড় ক্ষয়ক্ষতি হয়নি, তবে সাম্প্রতিক সময়ে দেশেই ভূকম্পের উৎপত্তি স্থল হওয়ায় আতঙ্ক বাড়ছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ডেলিভারিতে গতি আনার পাশাপাশি প্রযুক্তিগত সুবিধা কাজে লাগিয়ে বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের গড় অবস্থানকালীন সময়ে একেবারে শূন্যের কোটায় নামিয়ে এনেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা বাল্ক এবং কন্টেইনারবাহী জাহাজগুলো কোনো রকম অপেক্ষা না করে যেটিতে বার্থিং সুবিধা পাওয়ায় লাখ লাখ ডলার সাশ্রয় হচ্ছে শিপিং কোম্পানিগুলোর। সাক্ষর ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। গত আগস্ট মাসও তীব্র জাহাজ জটের কবলে পড়ে দিশেহারা হয়ে উঠেছিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমদানি পণ্য নিয়ে আসা মাদার ভেসেলগুলোকে 5 থেকে 7 দিন পর্যন্ত বহির্নোঙরে অলস সময় কাটাতে হয়েছে প্রধান জেটিতে বার্থিং পাওয়ার অপেক্ষায়। এমনকি জট নিরসনে ব্যর্থ হয়ে অন্তত 15টি জাহাজকে বহর থেকে বাদ দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। পরিবহন ধর্মঘট ছিল, এনবিআর কলম বিদ্যুৎ ছিল, ঈদ ছিল, সব কিছু মিলে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল, যার জন্য আমরা বলেছিলাম যে একটা ব্রিদিং টাইম দিতে হবে, হঠাৎ করে ডিসিশন নিতে হবে না, কিন্তু সেটা ওভারকাম হয়ে গেছে। সেই ওভারকাম হওয়ার পিছনে ড্রাইডক যারা অপারেট করতেছেন নৌবাহিনী, ওদেরও আন্তরিক সদস্য ছিল, সব মিলিয়ে কিন্তু এই সমস্যার সমাধান হয়েছে। তবে বন্দর কেন্দ্রিক রাজনৈতিক স্থিরতা ফিরতে শুরু করলে সেপ্টেম্বর থেকে জাহাজ জটের পরিস্থিতিও ক্রমশ বদলাতে শুরু করে। গত 2.5 মাসে পণ্য নিয়ে আসা কোনো জাহাজকেই বহির্নোঙরে অপেক্ষা করতে হয়নি। দিনের প্রতি জোয়ারেই বহির্নোঙর থেকে সরাসরি জাহাজ চলে আসছে প্রধান জেটিতে। অক্টোবরে আমরা 18 দিনে নিয়ে এসেছি, আউটার অ্যাঙ্করেজে কোনো কন্টেনার জাহাজকে ওয়েটিংয়ে থাকতে হয়নি, এবং নভেম্বরে আমরা প্রায় 19 দিন নিয়ে এসেছি। আমরা এটা সম্ভব করতে পেরেছি সামগ্রিকভাবে বেশ কিছু ট্যাকটিক্স ইউজ করার জন্য, বেশ কিছু টেকনিক ইউজ করার জন্য। অথচ বহির্নোঙরে বার্থিং অবস্থানের জন্য প্রতিদিন 15 থেকে 20,000 মার্কিন ডলার ড্যামারেজ গুনতে হতো প্রতিটি জাহাজকে। বর্তমানে জট না থাকায় সে খরচ মুক্ত জাহাজ ব্যবসায়ীরা। একটা জাহাজ আগে যেভাবে 5 থেকে 6 দিন পর্যন্ত ওয়েটিং থাকতে হতো, তাহলে এটা বিশাল অঙ্কের টাকা যেত, প্রত্যেক শিপিং এজেন্টরা এই ক্ষতিটা গুনতে হতো। এখন সেটা হচ্ছে না, এখন জাহাজ আসার সাথে সাথে সেই জাহাজটা বার্থিং পাচ্ছে। অবশ্য জুলাই থেকে অক্টোবর গত 4 মাসে গতি ফিরেছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যও। এই সময়ে চট্টগ্রাম বন্দরে যেমন 12 লাখ কন্টেইনার এবং 4 কোটি 52 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে, তেমনি পণ্যবাহী জাহাজ এসেছে 1422টি, যা গত বছরের এই সময়ের তুলনায় 11% বেশি। এখন জাহাজের টার্নারাউন্ড টাইম কমে গেছে, যার জন্য জাহাজের সংখ্যা কমে গেছে এবং জাহাজের যেটা আর্থিক আছে এটা অনেক সাশ্রয় হচ্ছে, যার কারণ জাহাজের আপনার দ্রুত গতিতে জাহাজের অপারেশনটা সম্পূর্ণ করা সম্ভব হচ্ছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরে গড়ে 15টি জাহাজ প্রধান জেটিতে বার্থিং সুবিধা পাচ্ছে। সেই সঙ্গে উঠানামা হচ্ছে আমদানি রপ্তানির 8,000-এর বেশি কন্টেইনার, আর 4,000 কন্টেইনার ডেলিভারি হয় বন্দর থেকেই। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নির্মাণ করা হয়েছে 150 শয্যার নতুন ভবন, অথচ এখনও তা চালু না হওয়ায় বাধ্য হয়ে এলাকাবাসী তহবিল গঠন করছে। প্রথম পর্যায়ে মেডিসিন বিভাগ পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে, তবে আগামী 1 বছরের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নতুন ভবনের 100% কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের। সোহাগ হায়দার রিপোর্ট।
হাসপাতালের বহির্বিভাগে রোগীর উপচে পড়া ভিড়, অন্যদিকে অন্তঃবিভাগে জায়গা সংকুলন না হওয়ায় মেঝেতে চলছে চিকিৎসা। এতে ভোগান্তিতে রোগী ও স্বজনরা। 2024 সালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে 150 শয্যার 8 তলা নতুন ভবন নির্মাণ করা হয়। তবে এখনো তা চালু না হওয়ায় পুরাতন ভবনে গাদাগাদি করে চলছে চিকিৎসা সেবা। বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরও মেলেনি কোনো সমাধান। সম্প্রতি এলাকাবাসী নিজেরাই তহবিল গঠন করে নতুন ভবন চালুর উদ্যোগ নেয়। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও এলাকাবাসীর দানে 23 লাখ টাকার তহবিল গঠন করা হয়েছে। এখনো চলছে অর্থ সংগ্রহ কার্যক্রম। সবাই মিলে এটা যে একটি অর্থ ডোনেট করেছে এটাকে চালু করার জন্য, সেটি হয়তো 10 মাসের মতো থাকতে পারে, কিন্তু এরপরে এটার কি হবে এটা নিয়ে আমরা পঞ্চগড়বাসী খুবই শঙ্কিত। আমরা আমাদের জায়গা থেকে যেহেতু একটা পদক্ষেপ নিচ্ছি, এই পদক্ষেপে কেন্দ্র করে অন্তত সরকারের এখন আমাদের দিকে একটু আগায় আসা উচিত। শয্যা সংকটের চরম ভোগান্তিতে রোগীরা, শীঘ্রই নতুন ভবন চালুর দাবি তাদের। আমরা এখানে আসি 7 দিন যাবত, তো এখানে এত প্রচন্ড ভিড়, মানে যে গাদাগাদি শুরু হয়ে গেছে। বেড হিসাবে রুগী অনেক বেশি, অনেক রুগী বাইরে আছে। কোনো কিছু হইলে আমাদেরকে রেফার করে দেওয়া হয় রংপুর। আমাদের পঞ্চগড় সদর হাসপাতাল এখানে তাৎক্ষণিকভাবে যেন নতুন যে ভবনটা হয়েছে যেন তাড়াতাড়ি উদ্যোগ নেওয়া হয় চালু করার জন্য। প্রথম পর্যায়ে মেডিসিন বিভাগ পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। তবে আগামী 1 বছরের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় নতুন ভবনের শতভাগ কার্যক্রম শুরুর আশ্বাস সিভিল সার্জনের। রোগীদের যে কষ্ট, এইটার জন্যই আসলে সবারই একটা দাবি যে, বা আমরাও চাচ্ছি মেডিসিন বিভাগের 100 বেড নিয়ে যাব ওখানে, এবং পর্যায়ক্রমে বাকিগুলো সবই নিয়ে যাব। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় হয় 57 কোটি 38 লাখ টাকা। আর পুরাতন ভবনের সব বিভাগে প্রতিদিন 5 শতাধিক রোগী স্বাস্থ্যসেবা নেন। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়। গাইবান্ধায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। শুধু সদর হাসপাতালেই সপ্তাহে 500রও বেশি রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার বিকল্প নেই বলছেন চিকিৎসকরা। বিপ্লব ইসলামের রিপোর্ট। বেড ছাপিয়ে মেঝেতেও রয়েছে রোগীর চাপ। এ চিত্র গাইবান্ধা সদর হাসপাতালের। রাতে শীত আর দিনে স্বাভাবিক তাপমাত্রায় বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। কারো ডায়রিয়া, কেউ বা আবার নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আক্রান্তদের বেশিরভাগই শিশু। হঠাৎ কাশ, জ্বর, এই কারণে মেডিকেলে ভর্তি হয়েছে। সর্দি, কাশি, বুকের সমস্যা, নাক বন্ধ হয়ে আসে। এদিকে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। 20টা সিটের জায়গায় 60টা যদি পেশেন্ট হয়, আমাদের পেশেন্ট 3 গুণ বেড়ে যাচ্ছে, এবং স্টাফ তো আর বেশি দিচ্ছে না। এদের সেবা দিতে আমরা হিমশিম খাচ্ছি। এই অবস্থায় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের। যতটুকু দরকার শুধু সেইটুকু কাপড় পরাতে হবে, বেশি ঘামানো যাবে না। ওভার প্রোটেকশনের আমার আসলে কোনো দরকার নাই। ফ্রেশ খাবার খাওয়ালে এই ডায়রিয়ার প্রকোপও কমে যাবে। বর্তমানে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 20 বেডের বিপরীতে ভর্তি 60 জন রোগী, আর শিশু ওয়ার্ডেও 20 বেডের বিপরীতে চিকিৎসাধীন 55 জন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। চুয়াডাঙ্গায় বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় 3 গুণ ভর্তি রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন রিপোর্টার মাহফুজ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, নভেম্বরের শেষের দিকে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। আজ সকাল 6টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল 97%। গতকাল চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 15 ডিগ্রি সেলসিয়াস। আজ কিছুটা তাপমাত্রা হ্রাস পেয়েছে। হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে জনজীবনে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এখন দাঁড়িয়ে আছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডে রোগী বাড়তে শুরু করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রায় 51 জন শিশু রোগী ভর্তি রয়েছে। এছাড়া বয়স্করাও মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডেও হঠাৎ করে রোগী বাড়তে শুরু করেছে। আজ সকাল পর্যন্ত 42 জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছে অনেক সংখ্যক বেশি। 42 জন মানে অনেকজন রোগী ভর্তি রয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে। আমি কথা বলেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান মিলনের সাথে। তিনি জানিয়েছেন যে শীত বাড়ার কারণে শিশুরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া
সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর বহির্বিভাগেও প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। প্রতিদিন 250 থেকে 300 রোগী দেখতে হচ্ছে চিকিৎসকদের। একজন চিকিৎসকের পক্ষে এত রোগীর চিকিৎসা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে বহির্বিভাগে। আর কর্তব্যরত হচ্ছে নার্স এবং অন্যরা হচ্ছে দায়িত্ব পালন করতেও হিমশিম খেতে হচ্ছে। তিনি জানিয়েছেন যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ রয়েছে, কোনো ধরনের সংকট নেই ওষুধের বলেও তিনি নিশ্চিত করেছেন। আর শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে নভেম্বরের শেষের দিক থেকে। এরপরেই হচ্ছে তাপমাত্রা আরো হ্রাস পাবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা। আবহাওয়া অফিসের কর্মকর্তা জানিয়েছেন যে হচ্ছে চুয়াডাঙ্গাতে প্রতি বছরই শীত বেশি পড়তে থাকে এবং তাপমাত্রা হ্রাস পায় অনেক। কয়েকদিনের ভেতরে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামতে পারে বলে জানিয়েছেন তারা। চুয়াডাঙ্গাতে হচ্ছে শীতজনিত রোগে শুধুমাত্র শিশুরাই আক্রান্ত হচ্ছে না, বয়স্করাও আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে, যার ফলে হচ্ছে চুয়াডাঙ্গাতে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করছে প্রতিদিন। এখানে হচ্ছে প্রতিদিনই শীতজনিত রোগীর হচ্ছে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কর্তব্যরত চিকিৎসকদের। তার কারণ হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শিশু বিশেষজ্ঞ কোনো চিকিৎসক না থাকার কারণে হচ্ছে অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। অনেকেই দূর দূরান্ত থেকে হচ্ছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এসে চিকিৎসা নিচ্ছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকার কারণেই হচ্ছে তাদেরকে মেঝে এবং বারান্দাতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে সর্বশেষ। যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে। ব্র্যাকসু নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত সময় নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে নানা মত। সাধারণ শিক্ষার্থীরা বলছেন শীতকালীন ছুটি ঠিক রেখে আগে বা পরে দেয়া যেতে পারে নির্বাচন, তবে সম্ভাব্য প্রার্থীদের দাবি ছুটির আগেই নির্বাচনের উদ্যোগ নিতে হবে। যদিও প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আব্দুর রশিদ জীবনের রিপোর্ট, ছবি তুলেছেন তারিকুল ইসলাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র ও হল সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোট গ্রহণের তারিখ নিয়ে তৈরি হয় নানা মত। বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটির সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করায় শুরু থেকে বিরোধিতা করে আসছিল শিক্ষার্থীরা। পরে 29 ডিসেম্বর থেকে এগিয়ে নিয়ে 24 ডিসেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে প্রশাসন, আর শীতকালীন ছুটি পিছিয়ে দেয়া হয় জানুয়ারিতে। যদিও প্রশাসনের এমন সিদ্ধান্তে সন্তুষ্ট নন সাধারণ শিক্ষার্থীরা। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী শীতকালীন ছুটি বহাল রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি তাদের। প্রশাসন অনেকদিন থেকে বলছিল যে ব্রাকসু দিবে করেও দিচ্ছিল না, এবার ফাইনালি ডেট দিয়েছে, সেটার জন্য আবার ছুটি পেছানো হচ্ছে। এগুলো এক ধরনের শিক্ষার্থীদেরকে হেনস্থা করার মতো। একজন শিক্ষার্থী হিসাবে আমি ব্রাকসু চাই, ছুটিও চাই, বাট ছুটিটা আগে চাই আমি। প্রশাসন এর মধ্যে একটা নির্বাচনের ডেট দিছে যেটা আমাদের সাধারণ শিক্ষার্থীর মেন্টালিটির সাথে যাচ্ছে না। নির্বাচনটা এমন একটা সময় করা হোক যাতে একটা অংশগ্রহণমূলক একটা আগ্রহের সাথে যাতে মানুষ নির্বাচনটা উপভোগ করতে পারে। আর শীতকালীন ছুটির আগেই নির্বাচন চান ব্রাকসুর সম্ভাব্য প্রার্থীরা। আমাদের শীতকালীন ছুটির পূর্বেই ব্রাকসু দিয়ে তারপর শীতকালীন ছুটি দেওয়া হোক। প্রশাসনকে বারংবার বিভিন্ন কর্মসূচি বা যোগাযোগ করে জানিয়ে আসি যেন 17-18 তারিখ বা ছুটির আগে যেন ব্রাকসু নির্বাচনটা আয়োজন করে। তবে প্রধান নির্বাচন কমিশনার বলছেন শীতকালীন ছুটি আগানো বা পেছানোর সুযোগ কমিশনের নেই। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই নির্ধারণ করা হয়েছে ভোট গ্রহণের তারিখ। সব মিলে আমার মনে হয় ডিসেম্বরে নির্বাচনটা হলে ভালো হয়। আমরা যথেষ্ট সচেষ্ট আছি এই নির্বাচনটি যেন উদার এবং আমরা অবাধ এবং নিরপেক্ষ হতে হয়। গত 28 অক্টোবর রাষ্ট্রপতির স্বাক্ষরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র ও হল সংসদ নির্বাচনের বিধিমালা অনুমোদনের পর থেকেই তোড়জোড় শুরু হয় ব্রাকসু নির্বাচনের। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। কুড়িগ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন থাকলেও নেই যাতায়াতের রাস্তা। বাধ্য হয়ে অন্যের বাড়ির উঠানে চলছে পাঠদান। শিক্ষকদের অভিযোগ, রাস্তাসহ খাসজমি বন্দোবস্ত নিয়ে বাড়ি নির্মাণ করার বন্ধ করে হয়ে গেছে বিদ্যালয়ের চলাচলের রাস্তা। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস উপজেলা প্রশাসনের। বাচ্চা সৈকতের তথ্য, জামিল মিয়ার ছবিতে রিপোর্ট। খোলা আকাশের নিচে ত্রিপল বিছিয়ে চলছে ক্লাস, নেই স্কুলে যাওয়ার মতো কোনো রাস্তা।
এ চিত্র কুড়িগ্রামের চিলমারী উপজেলার পাত্রখাতা গ্রামের পূর্বচর পাত্রখাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1988 সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে যাওয়া আসার রাস্তা ছিল সরকারি খাস জমিতে, কিন্তু 2016 সালে জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি বিদ্যালয়ে যাওয়ার রাস্তা সহ 36 শতক জমি লিজ নিয়ে বাড়ি নির্মাণ করেন। এ সময় যাতায়াতের পথ পুরোপুরি বন্ধ করে দেন। বাধ্য হয়ে 2 সপ্তাহ ধরে খোলা আকাশের নিচে ত্রিপল বিছিয়ে চলছে পাঠদান। ভোগান্তি দূর করতে দ্রুত বিদ্যালয়ে যাতায়াতের সমস্যা সমাধানের দাবি শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের। রাস্তাঘাট নাই, আমার বাচ্চা স্কুলে যেতে পারে না, স্কুলে পাঠিয়ে দেয়া আম্মু রাস্তার মধ্যে গর্ত করে দিচ্ছে, যেতে পারি না। রাস্তার কারণে এখন আমি বলি যে আমার এই মেয়েকে স্কুলে দেব না। স্কুলে যাওয়ার রাস্তা নাই, এই জন্য আমরা এখানে ক্লাস করতেছি। এখানে গরম, রোদ, এই গাছতলার মধ্যে আছে, আমরা অনেক কষ্টে আছি, এই জন্য আমাদেরকে রাস্তা চাই। আমাদের রাস্তা ব্লক করি না, ব্লক করে নেওয়ার পর থেকে আমরা স্কুলে যেতে পারি না। আমরা চাচ্ছি যে আমাদের এই স্কুলের রাস্তাটার একটা দ্রুত সমাধান হোক। এদিকে রাস্তা বন্ধের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত। পানি থাকার কারণে রাস্তাটা ভেঙে গিয়েছে। ভেঙে যাওয়ার পর টিচার এবং ছাত্রছাত্রীরা আমাদের বাসার উপর দিয়ে আসতেছিল। আমরা বলছি যে না, সমস্যা নেই, আমরা আমাদের বাসার উপর দিয়ে চলেন, যখন রাস্তা মেরামত হবে তখন আপনারা আপনাদের রাস্তা দিয়ে চলবেন। এখন যেটা ওনাদের অভিযোগ যে আমরা নাকি রাস্তা বন্ধ করেছি, এই নদীর মধ্যে আমরা রাস্তাটা কিভাবে বন্ধ করলাম? বিদ্যালয়ের লাগোয়া খালের ওপর ব্রিজ নির্মাণ করে সমস্যা সমাধানের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। খালের পরে আমাদের স্কুল, তো আমি এলজিডি এক্সএম মহোদয়ের সাথে কথা বলে আমরা এটার পার্মানেন্ট সলিউশনের জন্য একটি ব্রিজের প্রস্তাব দিচ্ছি। 1988 সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে 6 জন শিক্ষক ও 104 জন শিক্ষার্থী রয়েছে। সময় সংবাদ, কুড়িগ্রাম। গাজায় ফের ইসরায়েলি হামলায় 5 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত 342 জন। দক্ষিণ লেবাননেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে 7 অক্টোবরের হামলার তদন্ত ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ইসরায়েলি হামলায় খান ইউনুস ও গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ইসরায়েলে ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 342 জন। এদিকে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাদের হামলায় একটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে সেনাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সময় 2 যুবককে আটক করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কিলোমিটার 9 এলাকার আশেপাশে ইসরায়েলি গোলাবর্ষণ হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ধরনের হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির আগে ছাড়া দেখা যায়নি। এতে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে 7 অক্টোবরের হামলার তদন্তকে ঘিরে ইসরায়েলে উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তলব করেছেন দ্বন্দ্বে জড়ানো প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ও চিফ অব স্টাফ আইল জামিরকে। তদন্ত প্রতিবেদন নিয়ে কার্জ প্রশ্ন তোলেন এবং যখন কার্জ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় স্থগিত করেন, পরিস্থিতি তখন আরও জটিল হয়। পর্যবেক্ষকদের মতে পদক্ষেপটি শাস্তিমূলক। এদিকে গাজায় শীতকালীন সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর সতর্ক করেছে, 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম শীতের ঝুঁকিতে রয়েছেন। সীমিত মানবিক সহায়তা ও প্রবেশাধিকার ও ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন এনজিও নিবন্ধন শর্তের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র 32টি ট্রাক জরুরি আশ্রয় সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করতে পেরেছে। শিউলি রোজা, সময় সংবাদ। পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূমিগুলোকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি সম্মুখ যুদ্ধে মার্কিন শান্তি প্রস্তাব ঘিরে নানা প্রক্রিয়া থাকলেও যুদ্ধ থামাতে আলোচনা চাইছে সেনারা। এরই মধ্যে রুশ ড্রোন হামলায় ইউক্রেনের পাভলোরোদে নারীসহ আহত হয়েছেন অন্তত 3 জন। এছাড়া মার্কিন রুশ খসড়া পরিকল্পনাকে মস্কোপন্থী হিসেবে দেখছেন ইউরোপ। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের পাভলোরদ শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন সহ প্রায় 20টি গাড়ি। আহত হয়েছেন কয়েকজন বাসিন্দা। রুশ বাহিনী শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামরিক স্থাপনা ও নাগরিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় তারা।
এদিকে জেনেভার শান্তি চুক্তি আলোচনায় অগ্রগতি দেখা গেলেও মূলে রয়েছে সীমান্ত সংকট। রাশিয়ার দাবি ডনবাসের রুশ অধিকৃত অঞ্চলকে আইনি স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে জেলেনস্কি সতর্ক করে বলেন, আগ্রাসনের মাধ্যমে দখল করা জমি রাশিয়াকে দেওয়া মানে বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা, আর এতে যুদ্ধ পরবর্তী নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে। ট্রাম্প যেখানে বলছেন ভালো কিছু হতে পারে, কিয়েভ সেখানে মূল প্রশ্নে আপোষের সুযোগ দেখছে না। আর ইউক্রেনের সম্মুখ যুদ্ধের সেনারা যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাবকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ দেখছেন আত্মসমর্পণের খসড়া, কেউ বলছেন এতদিনের যুদ্ধের পর সমাধানে পৌঁছানো জরুরি। অক্টোবরে মার্কিন রুশ কর্মকর্তাদের খসড়া করা 28 দফা পরিকল্পনাটি যখন ইউক্রেনকে দেয়া হয়, তখনই কিয়েভ ও ইউরোপে তৈরি হয় তীব্র উদ্বেগ। ডনবাস থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার, রুশ নিয়ন্ত্রিত এলাকাকে নিরস্ত্রীকৃত বাফার জোন বানানোর মতো সতর্কগুলোকে মস্কোর পক্ষে অতিরিক্ত ঝুঁকে থাকা বলেও মনে করছে ইউরোপ। এদিকে ইউরোপীয় দেশগুলো পাল্টা প্রস্তাবে রুশ অধিকৃত এলাকার স্বীকৃতি বাদ দিয়ে ইউক্রেনের সেনা বৃদ্ধি ও ন্যাটো সদস্যপদের পথ খোলা রেখেছে। শিউলি রোজা, সময় সংবাদ। আসন্ন নির্বাচন ঘিরে বিপাকে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির নাগরিকদের জন্য অস্থায়ী অভিবাসন সুবিধা টিপিএস বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের পরিস্থিতি এখন যথেষ্ট স্থিতিশীল এবং দেশটির নাগরিকরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন বলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তবে মানবাধিকার ও স্বাধীন গণতান্ত্রিক দলগুলোর সতর্কবার্তা এবং চলমান সশস্ত্র সংঘাত এই সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করছে। 2021 সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে গভীর রাজনৈতিক সংকটে মিয়ানমার। তখন থেকে দেশটি একটি দীর্ঘকালীন সশস্ত্র সংঘাত এবং অভ্যন্তরীণ যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। এরই মধ্যে আসন্ন নির্বাচনকে ঘিরে বিপাকে পড়েছে মিয়ানমারের জান্তা সরকার। দেশটির নাগরিকদের জন্য মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা টিপিএস বাতিল করছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের পরিস্থিতি এখন যথেষ্ট স্থিতিশীল এবং দেশটির নাগরিকরা নিরাপদে নিজ দেশে ফিরতে পারবেন বলে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। টিপিএস বাতিলের পর যুক্তরাষ্ট্র ত্যাগের প্রস্তুতিতে থাকা মিয়ানমার নাগরিকদের ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিবিপি হোম অ্যাপ ব্যবহারের মাধ্যমে নিজ দেশে ফেরার বিষয়টি জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। এই টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস টিপিএস প্রোগ্রামের আওতায় প্রায় 4000 মিয়ানমারের নাগরিক স্থায়ীভাবে নিরাপত্তা ও কাজের অনুমতি পেত। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং মানবাধিকার সংস্থাগুলো নির্বাচনের এই পরিবেশ নেই বলে সতর্ক করেছে। দেশের বড় অংশগুলো জোট ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে থাকায় দেশের বড় অঙ্গরাজ্যগুলোতে সংঘাত এখনও চলছে। এমনকি কারেন ও কারেন্নি অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠীগুলোর শাসন চলার কারণে নিয়মিত হামলা চালাচ্ছে জান্তা সেনারা। এছাড়া মাইন বিস্ফোরকে মৃত্যু এবং মানবিক সহায়তার অভাব দেশটিকে আরও বিপজ্জনক করে তুলেছে। অন্যদিকে মিয়ানমার সীমান্তে অনিয়মিত অনলাইন প্রতারণা কেন্দ্রগুলোতে কার্যক্রম বাড়ছে। চীনের চাপের মুখে এসব কেন্দ্রে অভিযান চালাচ্ছে জান্তা সরকার। এসব প্রতারণা কেন্দ্রগুলোতে হাজারো বিদেশি নাগরিক কাজ করছেন। দেশটির অর্থনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন অনেকেই। নাদিম মারজান, সময় সংবাদ। ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযান চালিয়ে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এ কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। তবে এসব অভিযোগ ও পদক্ষেপকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে কটাক্ষ করছে ভেনেজুয়েলা প্রশাসন। রাজনৈতিক উদ্দেশ্যে মাদুরো সরকারকে লক্ষ্য বানানো হচ্ছে বলে অভিযোগ করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে 20টির বেশি নৌকা ডুবিয়েছে মার্কিন বাহিনী। এতে নিহত হয়েছেন 80 জনেরও বেশি। ওয়াশিংটনের দাবি মাদক বিরোধী অভিযানের লক্ষ্যেই এসব হামলা চালিয়ে যাচ্ছে তারা। এবারের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানিয়েছে মার্কিন সরকার। মাদক বিরোধী অভিযান চালিয়ে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ হামলা চলমান থাকবে বলেও জানান তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘোষণায় কার্টেল দে লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের অভিযোগ, এই নেটওয়ার্কে আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। তারা মাদক যুক্তরাষ্ট্রে পাঠানোর সঙ্গে যুক্ত, যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র।
এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার সরকার। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোও এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাঁটিতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনা মোতায়েন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপের। তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এলেও সামরিক পদক্ষেপের অনুমতি নেই। তবুও পেন্টাগন বলছে, এতে নতুন সব বিকল্প খোলা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বৃহৎ সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ডের নির্বাচন গতকাল সম্পন্ন হয়েছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বেশ শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে এই নির্বাচন। গুরুত্বপূর্ণ পদসহ অন্যান্য পদেও এসেছে বেশ কিছু নতুন মুখ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে থাকছে বিস্তারিত। রোববার ছিল আয়ারল্যান্ডে বাংলাদেশিদের বৃহৎ সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড আবাইয়ের নির্বাচন। 3 বছর পর পর হয় এই নির্বাচন, তাই প্রবাসী বাংলাদেশিরা মুখিয়ে থাকেন ভোট দেওয়ার জন্য। ভোট চাইতে শেষ কয়েকটি সপ্তাহ আয়ারল্যান্ডের এক কাউন্টি থেকে আরেক কাউন্টি চষে বেরিয়েছেন প্রার্থীরা। তবে সব প্রার্থীর মাঝে সভাপতি পদে কে জয়ী হবেন সেদিকেই ছিল সবার চোখ। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এছাড়াও যেখানে ভোটারদের কম বসবাস সেসব স্থানে সাব সেন্টার করা হয়। এবার 3 জন সভাপতি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। ভোট শেষে শুরু হয় গণনা। গভীর রাত পর্যন্ত চলে ভোট গণনা শেষ হতে। এতে সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় মাত্র 94 ভোটে জয় পান মোহাম্মদ মোস্তফা। তিনি পান 2022 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডাক্তার সাইদ রেজা মিলন পান 1928 ভোট আর মোহাম্মদ আক্তার পান 941 ভোট। ভোট দিতে এসে ভোটাররা ছিলেন উচ্ছ্বসিত। একটা সুন্দর দেশীয় পরিবেশ, দেশের মনে হচ্ছে যেন এক টুকরো বাংলাদেশ। এখানে খুবই সুষ্ঠু পরিবেশে, শান্ত পরিবেশে এখানে ভোট হচ্ছে। আমি আশা করব যারা নির্বাচিত হবেন আমাদের কমিউনিটির জন্য আপনারা আরো অনেক উন্নতি করার জন্য কাজ করবেন। প্রত্যাশা একটাই, সবাই যাতে কমিউনিটিকে সামনের দিকে নিয়ে যায়। আয়ারল্যান্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী কি কি গ্যাপ আছে, গ্যাপগুলো অ্যানালাইসিস করে সেই অনুযায়ী যাতে হচ্ছে আমাদেরকে সেই সাপোর্টটা দেয়। নির্বাচিত হলে কমিউনিটিতে সবার সঙ্গে মিলেমিশে কাজ করার কথা জানালেন নতুন সভাপতি ও সম্পাদক। আমরা সকলে মিলে আয়ারল্যান্ডে বাংলাদেশের উন্নয়নের জন্য সকলে একত্রে কাজ করব এই প্রত্যাশা করছি। আমি আশা করি আপনারা সকলে আমাদের সাহায্য করবেন। যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই নির্বাচনে তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সমগ্র আয়ারল্যান্ডবাসীকে যারা আবাইয়ের সাথে সবসময় থেকেছেন। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করায় কৃতজ্ঞতা জানান প্রধান নির্বাচন কমিশনার। যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন এবং যারা নির্বাচন কাজে সহযোগিতা করছেন, স্পেশালি নির্বাচন কমিশন এবং কমিশনের যারা ভলান্টিয়ার ছিলেন সকলকে ধন্যবাদ। এদিকে গোলই বাংলাদেশ কমিউনিটির ভোট কেন্দ্রে ব্যাপক অনিয়ম ও জাল ভোটের অভিযোগ রয়েছে, যেটি প্রধান নির্বাচন কমিশন বরাবর এরই মধ্যে জানানো হয়েছে। জয়ী হয়ে সবাই বলছেন ঐক্যের কথা। এই ঐক্যের হাত ধরেই আগামী দিনের আবাই হবে এক চমকপ্রদ এক নিদর্শন এখানের বাংলাদেশিদের জন্য। এই জন্যই আগামী দিনে এই কমিটি সকলকে নিয়ে এক ছাতার নিচে বসবাস করবে, এটি হোক আগামীর প্রত্যাশা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সর নিয়ে অদক্ষতা এবং অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাফুফে। লিগের স্পন্সর হিসেবে পেট্রোনাসকে ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। এদিকে বিতর্কের মাঝে নতুন করে আবার টাইটেল স্পন্সরের নাম ঘোষণা করেছে ফেডারেশন। পরিবর্তন এসেছে দেশের ফুটবলে। হামজা সমিতরা বদলে দিয়েছে পুরো চিত্র। একসময় ঢাক ঢোল পিটিয়ে যেখানে সমর্থকদের স্টেডিয়ামমুখী করা যায়নি, সেখানে কয়েক মিনিটেই বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশ ম্যাচের টিকিট। কদিন আগেও যে বাংলাদেশের খেলায় স্টেডিয়াম থাকতো গড়ের মাঠ, আর এখন স্টেডিয়ামের গেট ভেঙে দর্শকদের ঢুকে পড়া যেন নিত্য ম্যাচের চিত্র।
জাতীয় দলের সুষমের পর ঘরোয়া ফুটবলেও বইছে পরিবর্তনের হাওয়া। বদলে গেছে দেশের সর্বোচ্চ লেভেলের লিগের নাম ও লোগো, কিন্তু পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিয়ে বাফুফের লুকোচুরিটা ছিল আগের মতোই। এবারও কোনো টাইটেল স্পন্সর ছাড়াই শুরু হয় বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম। আবার নতুন লোগো প্রকাশের পর আসল নকল নিয়ে বেশ সমালোচনার মুখে পড়তে হয় ফেডারেশনকে। সে ধাক্কা সামাল দেওয়ার আগেই আরও বড় এক গন্ডগোল বাঁধালো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবার লিগের টাইটেল স্পন্সর নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে বাফুফে। মালয়েশিয়ান তেল ও গ্যাস কোম্পানি পেট্রোনাসকে টাইটেল স্পন্সরের ঘোষণা দেয় ফেডারেশন, কিন্তু বিপত্তি বাধে কয়েক ঘন্টা পর। নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি দিয়ে তা নাকচ করে দেয় প্রতিষ্ঠানটি। বাফুফের সঙ্গে এ ধরনের কোনো চুক্তি হয়নি বলে স্পষ্ট জানায় প্রতিষ্ঠানটি। এরপর বাফুফে তাদের ফেসবুক পেজ থেকে টাইটেল স্পন্সরের ছবি সরিয়ে নেয়। যদিও বাংলাদেশ ফুটবল লিগের টাইটেল স্পন্সরের বিভ্রান্তিকর বিষয় নিয়ে কোনো মন্তব্য করেনি ফেডারেশন। কী কারণে দেশের ফুটবলের ইমেজ আন্তর্জাতিকভাবে কলঙ্কিত করা হলো তার কোনো ব্যাখ্যা দেওয়ার যেন প্রয়োজন বোধ করেনি বাফুফে। উল্টো নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আবার টাইটেল স্পন্সর হিসেবে ইউনাইটেড হেলথ কেয়ারের নাম ঘোষণা করে ফুটবল ফেডারেশন। দেশের সর্বোচ্চ টায়ারের লিগে বাফুফের এমন কর্মকাণ্ড নিয়ে শুরু হয়েছে সমালোচনা। টাইটেল স্পন্সর নিয়ে ফেডারেশন অপেশাদারিত্বের পরিচয় দিয়েছে বলে মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা, যদিও বিষয়টি নিয়ে এখনও নিশ্চুপ ফেডারেশন কর্মকর্তারা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। মার্চে অস্ট্রেলিয়ায় নারী এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার বাটলার। আসরের জন্য 23 সদস্যের বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ সাবিনা, মাসুরা, সানজিদা। ফিফা র্যাঙ্কিংয়ের আজারবাইজান ও মালয়েশিয়া এগিয়ে থাকলেও আত্মবিশ্বাসী আফ্রিদা। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা নিয়ে রোমাঞ্চিত ফুটবলাররা। শীতের বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলনে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচের পর চট্টগ্রামে লম্বা সময়ের প্রস্তুতি শেষে ঢাকায় পৌঁছে শুরু ত্রিদেশীয় সিরিজের অনুশীলন। ঋতুপর্ণা, মনিকা, মারিয়া, চেনা মুখগুলো সবাইকেই পাওয়া গেল জাতীয় স্টেডিয়ামে। তবে ত্রিদেশীয় সিরিজের জন্য ঘোষণা করা বাটলারের 23 সদস্যের দলে অবহেলিত অভিজ্ঞ সাবিনা, মাসুরা, সানজিদা। অথচ থাইল্যান্ডের বিপক্ষে 2 ম্যাচেই রক্ষণ ভাগ নিয়ে ভুগতে হয়েছিল কোচকে। তবে কি বিদ্রোহের ক্ষত মনে পুষে রেখেই অভিজ্ঞদের দলের বাইরে রেখেছেন বাটলার? সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তর তো দেননি, বরং ভবিষ্যতে তাদের বিষয়ে প্রশ্ন করতেও নিষেধ করে দিলেন বাটলার। ফিফা র্যাঙ্কিংয়ে মালয়েশিয়া 92 ও আজারবাইজান আছে 74তম স্থানে। র্যাঙ্কিং নিয়ে চিন্তিত নন কোচ। মার্চে অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপের মূল পর্বে সেরা সাফল্যের খোঁজেই দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ভালো ফলাফল চান কোচ পিটার। আমার মনে হয় না তাদের বিষয়ে কথা বলার আর কিছু বাকি আছে। দলে যাদের যোগ্য মনে হয়েছে তাদেরকেই নেওয়া হয়েছে। থাইল্যান্ড সফরের আগে প্রস্তুতির জন্য খুব বেশি সময় পাইনি আমরা, এবার লম্বা সময় পেয়েছি। আশা করছি পারফরমেন্স খুব ভালো হবে। সামনের 2 ম্যাচ জিতে এশিয়ান কাপের প্রস্তুতি ভালোভাবে নিতে চাই। সাবিনা, মাসুরাদের দলে ফেরানোর প্রশ্নে সদুত্তর নেই বাফুফেরও। এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই আসর শেষে ডিসেম্বরে মালয়েশিয়া সফরে যাবে নারীরা। নেক্সট মান্থ আবার টিম যাবে মালয়েশিয়া, সেখানে আন্ডার 20 এবং সিনিয়র বোথ যাবে। সেখানে আমি ওদের জন্য ফ্রেন্ডলি ম্যাচ এবং 15 ডেজ ট্রেনিং অ্যারেঞ্জ করছি। ওদের ডিসেম্বর পর্যন্ত চুক্তি আছে, এটা যখন শেষ হবে দেন আপনাকে আমি ফেডারেশনের সিদ্ধান্ত জানাবো। এক যুগ পর জাতীয় স্টেডিয়ামে খেলা ত্রিদেশীয় সিরিজ নিয়ে রোমাঞ্চিত অধিনায়ক আফিদা খন্দকারও। ভুলগুলো আমরা করেছি, সেটার পরে কোচ আমাদের এই 20-25 দিনের কোচ দেখাইছে যে কিভাবে ভুলগুলো শুধরাইতে হবে। আমরাও শিখছি ওখান থেকে যে কিভাবে আরো বেটার করতে পারি। আমরা যেহেতু আজারবাইজানের সাথে খেলা, অবশ্যই সেখান থেকে আমরাও বুঝবো যে ওরা কিভাবে খেলে। অবশ্যই কোচ মাঠে গিয়ে দেখাবে যে ওদের সাথে কিভাবে খেলতে হবে। এদিকে 15 ডিসেম্বর থেকে লিগ শুরুর কথা থাকলেও পিছিয়ে তা 27 ডিসেম্বর থেকে শুরুর কথা জানিয়েছে বাফুফে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। ক্লাবের শেয়ার বিক্রি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। নিজেদের 123 বছরের ঐতিহ্য ভেঙে ক্লাবের মালিকানায় ঢুকতে যাচ্ছে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান। এজিএমে এমন প্রস্তাব তুলেছেন সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব সদস্যদের ভোটে আসবে চূড়ান্ত সিদ্ধান্ত। একই দিনে নেগ্রেইরা ইস্যুতে রাইভাল বার্সেলোনাকে নতুন করে খোঁচা দিলেন তিনি।
ভালদেবেবাসে রিয়াল মাদ্রিদের বার্ষিক সাধারণ সভা, উপস্থিত প্রায় 1500 ক্লাব সদস্য, স্প্যানিশে যাদের বলা হয় সোসিওস। 123 বছর বয়সী এই ক্লাবের মালিকও এই সোসিওসরা, যাদের সংখ্যা 98,000-এরও বেশি। সময়ের সাথে উত্তরাধিকার সূত্রে হস্তান্তর করা হয় সদস্যপদ। তবে এবার পুরনো সেই রীতি ভেঙে শেয়ার বিক্রি করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের সদস্য আমরাই থাকব, তবে এমন একটা আর্থিক সংগতি তৈরি করতে হবে যার উপর এই 1 লাখ সদস্যের নিয়ন্ত্রণ থাকে, আর সেটা ক্লাবের খুব ছোট একটা শেয়ার বিক্রির মাধ্যমে হতে পারে, 5% কিংবা তার বেশি। তাতে যেটা হবে আমরা বুঝতে পারবো আমাদের ক্লাবের মূল্য কত আর কেন আমরা এমন পদক্ষেপ নিচ্ছি, কারণ ক্লাবকে বিক্রি করা বাদে এর মূল্য আমরা কখনোই বুঝবো না, যা আমরা চাই না। পৃথিবীর সবচেয়ে ব্যবসা সফল ক্লাবের শেয়ার বিক্রি নিঃসন্দেহে বড় খবর। এতদিন পর্যন্ত সোসিওসরা ক্লাবের মালিকানা নিজেদের কাছে রাখলেও পেতেন না কোনো লভ্যাংশ। তবে ওই বাণিজ্যিক প্রতিষ্ঠান যারা কিনা শেয়ার কিনবে ক্লাবের, ভাগ পাবে ক্লাবের লভ্যাংশ থেকেও, আর এর মাধ্যমে কর্পোরেট রূপ পাবে রিয়াল মাদ্রিদ। যদিও রিয়ালের এমন বড় সিদ্ধান্তের পরও ওই এজিএম আলোচনায় ভিন্ন ইস্যুতে, আর তার কারণ নেগ্রেইরা কেলেঙ্কারি। কোনো রাগঢাক না রেখে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে খোঁচা দিয়েছেন 78 বছর বয়সী এই প্রেসিডেন্ট। রেফারি সংগঠনের সহসভাপতিকে 17 বছরে বার্সেলোনার 8 মিলিয়ন ইউরো দেয়া অস্বাভাবিক। সবাই জানে রেফারিদের ফাংশন আর সিস্টেম কতটা প্রভাব রাখার ক্ষমতা থাকে সহসভাপতির। এছাড়াও প্রতি মৌসুমে রেফারিদের মধ্যে কারা লা লিগায় থাকবে আর কাদের অবনতি হবে 20 বছর ধরে এমন সিদ্ধান্ত নিয়ে এসেছেন। কাকতালীয়ভাবে এই সময়টাতেই বার্সেলোনা সব সাফল্য পেয়েছে। এজিএমে আবারও নিজের সুপার লিগ প্রজেক্ট নিয়ে আত্মবিশ্বাস ঝরেছে পেরেজের কণ্ঠে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর করাইল ঝিল ভরাট করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে দখলদাররা। তালিকায় সিটি কর্পোরেশন কর্মচারী থেকে প্রভাবশালীরা। দ্রুত উচ্ছেদের আশ্বাস রাজুকের। একটি কার্ডেই দেয়া যাবে ইউটিলিটি বিল ও টোল। যাত্রী সেবায় মাসে চালু হবে র্যাপিড পাস টপ আপ সুবিধা। লাভবান হবেন ব্যবহারকারী ও সরকার দুপক্ষই। এবং রাজধানীর মোহাম্মদপুরে যুবককে কুপিয়ে হত্যা, হামলায় গুরুতর জখম নিহতের বাবা। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড দাবি স্বজনদের। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন মাহাদু ইসলাম ধ্রুব। আলিফ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।